সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে তাদেরকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা গেছে তাদের সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এ বিষয়ে জানতে চাওয়া হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর দায়ের করা বেশ কয়েকটি মামলায় তাদের আসামি করা হয়েছে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর থেকে 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2022 সালের 30 সেপ্টেম্বর থেকে গত 7 আগস্ট পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়ায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 12:15টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলেজ ছাত্র খালিদ হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন তিনি। 1 সেপ্টেম্বর রাতে রাজধানী বংশাল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। আদালতে হাজি করে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকেই কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমেছেন শ্রমিকরা। এমন পরিস্থিতিতে ছুটি ঘোষণা করা হয়েছে একের পর এক শিল্প কারখানায়। স্থানীয়রা জানায় বেশ কয়েকদিন ধরে অসন্তোষ চলছিল বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান নাসা সুপার নামের তৈরি পোশাক কারখানায়। সকালে এই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করলে তা ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানায়। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম বলেছেন, পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। শিল্পাঞ্চলে শিল্প পুলিশ ছাড়াও বিজিবি ও সেনাবাহিনীর টহল দেখা গেছে। পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানী মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সকাল 7:30টার দিকে এসব আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রেই 10 দিন করে রিমান্ডের নেয়ার আবেদন করা হয়েছিল। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে গ্রেফতারের কথা গত রাতে জানায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফিকে 8 দিন করে এবং সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ভিন্ন ভিন্ন হত্যা ও অপহরণ মামলায় গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে পুলিশের সহিংসতা ও নৃশংসতার বেশ কিছু ভিডিও চিত্র সামনে আসে। এসব ঘটনায় নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার জন্ম হয়। গণসমালোচনার মধ্যেই পুলিশের সাবেক 2 আইজিপি ও 1 কর্মকর্তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল 7টায় তাদের আদালতে তোলা হয়। এ সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যায় সাবেক আইজিপি শহীদুল ও মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ডের পক্ষে শুনানি করেন আইনজীবীরা। আইজিপি শহীদুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আব্দুল্লাহ আল মামুনকে শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে অসুস্থতার বিবেচনায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার পাওয়া হতো। এই মামলাগুলোতে দেখা যাচ্ছে যে বাদী চিনে না আসামিকে এবং আসামিও জানে না বাদী কে। এদিকে হাজারীবাগ থানার অপর এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন দিয়ে কাল্পনিক স্বপ্ন পূরণের নীতি গ্রহণ করেছিল ভারত। 200 বছরের পুরনো বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বাংলাদেশ নিয়ে করা এক রিপোর্টে এই মন্তব্য করেছে। তারা বলছে, নয়াদিল্লি শেখ হাসিনার সবচেয়ে বড় মিত্র হলেও গণহত্যা এবং গুম খুনের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের নতুন সরকারের কাছে ফেরত দিতে হতে পারে। বাংলাদেশে গুম, খুন, অর্থ পাচার, পদ্ধতিগত নিপীড়নকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সমানভাবে দোষের ভাগী হচ্ছে, যদিও ভারতের সরকারি ও বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস উভয়ই শেখ হাসিনাকে বিশ্বস্ত মনে করে। প্রতিদান হিসেবে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতকে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জল স্থল অবাধভাবে ব্যবহারের সুযোগ দেয় এবং ভারতীয় ব্যবসায়ীদের ব্যাপক লাভজনক ব্যবসার সুযোগ দেয়। ফলে ভারতের একতরফা সহযোগিতায় শেখ হাসিনা দিন দিন স্বৈরাচার হয়ে ওঠে। স্বপ্ন ছিল সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হওয়ার, দেশ ও দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করার, কিন্তু পুলিশের ছোঁড়া বুলেটে সবকিছুই লণ্ডভণ্ড হয়ে গেল। গত 5 অগস্ট টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে আর ফেরা হয়নি মারুফের। মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যায় এই স্কুল ছাত্র। একমাত্র ছেলেকে হারিয়ে যেন পুরো পরিবারেই অন্ধকার নেমে এসেছে। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। সাজানো বই, স্কুল ড্রেস আর জুতা সবই পরে আছে, শুধু নেই মুর্শেদা বেগমের একমাত্র আদরের সন্তান মারুফ। পড়ালেখা করে সেনাবাহিনী চাকরি করতে চাই, চাকরি করে আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় মারুফের রঙিন স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেছে পুলিশের একটি বুলেটের আঘাতে। শূন্য ঘরে স্মৃতি হাতড়ে বেড়ানো মায়ের মন এখনো বিশ্বাস করতে চায় না সন্তান আর ফিরবে না। স্বৈরাচার পতনের দিন 5ই আগস্ট বন্ধুদের সাথে বিজয় মিছিলে গিয়েছিলেন টাঙ্গাইলের শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মারুফ মিয়া। সদর থানার সামনে মিছিলে পুলিশ গুলি চালালে মারা যান তিনি। আর যারা নির্বিচারে হত্যা করছে তার যেন যোগ্য একটা শাস্তি পায় বা বিচার পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজিদের জানাজায় অংশ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যারা ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে বিচার করা হবে। সাজিদের পরিবার এবং সকল শহীদদের পরিবারের সাথে আছি। সাধারণ মানুষদের কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচার অবশ্যই আমরা বিচার করব। সেই বিচার করার জন্য কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ভুয়াপুরের ফিরোজ তালুকদার পলাশ ও দেলদুয়ারের আশরাফুল্লাহ নিহত হয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক। দুর্নীতির অভিযোগে 41 মন্ত্রী এমপি দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। একই সাথে তাদের দুর্নীতি অনুসন্ধানে পরিবারের সদস্য ও সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। সকালে এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় দুর্নীতি দমন কমিশন। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দেয়া চিঠিতে দুর্নীতি অনুসন্ধানে 41 এমপি, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্য ও সহযোগীদের সম্পদের তথ্য চায় দুদক। বন্যার পানিতে ঘর ডুবে বেশিরভাগ বানভাসীদের মাটির ভিটে তলিয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়তে পারে এসব ঘর। তাও ঝুঁকি নিয়ে বাপদাদার স্মৃতি ঘেরা বসত ভিটা ছাড়তে চান না তারা। বেশিরভাগ এলাকায় ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমিও পানির নিচে। রনি রায়হানের তোলা ছবিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বানভাসীদের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। বানের পানি নামছে ধীরে, পানির সাথে নেমে যাচ্ছে শাহজাহানের ঘরের ভিটে। বাড়ি রক্ষা করতে চারপাশে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা। এমন ঝুঁকি সত্ত্বেও শাহজাহানের স্ত্রী, পুত্র নিয়ে যাবার জায়গা নেই। তাদের মাছের ঘেরও কেড়ে নিয়েছে বানের পানি। আমার হয়েছে যে এখানে 2টা পুকুর, ঘর বাড়ি এগুলি নষ্ট হয়ে গেছে। অনেক টাকার মাছ চলে গেছে আমার। বাঁশ দিয়ে এটা করছেন কেন?
এটা বন্যা আসছে, পানি উঠছে, ঢেউয়ের সাথে আমাকে ঘর দরজা ফেলে সব ভাঙ্গি পড়ে দাঁড়িয়েছিল। এই কারণে আমরা বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখছি। শাহজাহানের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেশিরভাগ মাটির মেঝের টিনের বাড়ির অবস্থাই নাজুক। কেউ হারিয়েছে ফসলি জমি, কেউ হারিয়েছে মাছের ঘের, কেউ হারিয়েছে গবাদি পশু। নদী বাড়ি সব একসাথে হয়ে গেছে, অনেকের বাড়ি ভেঙে পড়তেছে, অনেকে মাটি নরম হয়ে গেছে, ডেবে যাইতেছে। একটা গরিব মানুষ, আগে কেউ নেই, মা গো নেই, বাপ গো নেই, একটা বড় অসুয়া। ঘরের ভিতরে ব্যাগ ভাঙ্গি হয়ে যাইতে এত কিনেতে ফুকিল ভাঙ্গি লয়ে যাইতে আছে। ডাকাতিয়া নদী পাড়ের মানুষের যেন দুঃখের শেষ নেই। ডাকাতের মতো হু হু করে ঢুকে পড়া পানি এই অঞ্চলের মানুষের সব নিয়েছে টানি। এখন তারা বলছেন তাদের যে ঘর বাড়ি মাটির ভিটেমাটি ডেবে গেছে কিংবা পড়ে গেছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য তাদের থাকার জন্য সহায়তার প্রয়োজন সহজ শর্তে। তাই তারা এখন সহায়তার অপেক্ষায় আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জুলাইয়ের গণহত্যা যারা করেছে, সেই আনিসুল হক আইনমন্ত্রী, সেই হোম মিনিস্টার এবং সেই সমস্ত পুলিশ কর্মকর্তা, আইজি এবং আরো যারা এখানে ছিলেন, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে, রাষ্ট্রকে গ্রাস করার জন্য নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন, সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না? তার কি বিচার হবে না? শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তিতে আন্দোলনে শহীদদের স্মরণে কাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশগ্রহণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। দেশের চলমান সংকট নিরসনে নিজেদের চিন্তা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন তারা। আন্দোলন শেষ হওয়ার পর থেকেই দেশে বিভাজনের সুর দেখা যাচ্ছে উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন ফ্যাসিবাদ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই প্রজন্মের মেন্টাল ট্রমার এই দায়ভার যারা ৭১কে পুঁজি করে, যারা মুজিববাদকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা ২৪ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের যে চিন্তাটি করছে, সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। আওয়ামী লীগের তৈরি চাঁদাবাজির সিন্ডিকেট এখনও কার্যকর রয়েছে জানিয়ে আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, দখলদারিত্বের রাজনীতি নতুন প্রজন্ম মেনে নেবে না। সব অপকর্ম রুখতে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের কথাও জানান তিনি। ৬ সেপ্টেম্বর থেকে যে কর্মসূচি শুরু হবে সেটি হচ্ছে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক সফর। সেখানে আমরা বিভাগীয় ও জেলা পর্যায়ে যারা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন সকলের কথা শুনবো, সকলকে সুসংগঠিত করার চেষ্টা করব এবং সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এছাড়া শহীদদের স্মরণে নতুন কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল ৫ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। আন্দোলনের শহীদদের স্মৃতি ধরে রাখতে স্মৃতিফলক তৈরির কথাও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিচ্ছিন্ন করার জন্য নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তৈরি পোশাক খাতে বহিরাগতরা অসন্তোষ সৃষ্টি করছে এবং তাদের বিরুদ্ধে আজই অ্যাকশন নেওয়া হবে ও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের অসন্তোষ নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর একদিনে নয়, পুলিশের ইমেজ ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলমান যৌথ অভিযানে ভালো ফল মিলবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। রিপোর্ট করছেন রোকন উদ্দিন।
গেল কয়েকদিন ধরেই অসন্তোষ দেখা যাচ্ছে তৈরি পোশাক শিল্পের কর্মীদের মাঝে, এমনকি সড়কেও নামছেন তারা। এ নিয়ে গেল কয়েকদিন শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। আর বুধবার সংকটের করণীয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শ্রমিকরা নয় বহিরাগতরা অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে তৈরি পোশাক খাতে। আমরা খবর পাচ্ছি যে প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পড়াবে না, এখানে তার জীবিকা। এটা তারাই বলছে যে স্যার বহিরাগতরা এসে করছে, তাদেরকে আপনারা বাধা দেন, আপনারা যখন বাধা দেবেন আমরা আপনাদের সঙ্গে আছি। তাদেরকে সরানোর জন্য যদি আমাদের ফোর্স ব্যবহার করতে হয়, লাঠিচার্জ করতে হয়, জলকামান ব্যবহার করতে হয়, আমরা করব। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। পুলিশের মনোবল ফিরেছে কিনা আর সড়কে তাদের সরব উপস্থিতি কবে দেখা যাবে, এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। তৈরি পোশাক খাত সহ কোথাও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে জানান পুলিশের মহাপরিদর্শক। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি, আপনি দেখেছেন। সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। গণ অভ্যুত্থানে 54 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন, 300-র বেশি গাড়ি পোড়ানো হয়েছে, আবার অনেক থানার সংস্কারও করতে হবে উল্লেখ করে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, ধীরে ধীরে বাহিনীতে সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল থেকে আশুলিয়া এবং গাজীপুর সহ দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছে বিজিএমইএ এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাসে পোশাক কারখানাগুলো কাল থেকে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগে স্বার্থান্বেষী মহল বহিরাগতদের নিয়ে কারখানাগুলো অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে গার্মেন্টস শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আমাদের যারা এক্স প্রেসিডেন্ট, সিনিয়র লিডার সবাই একসাথে বসে আমরা সিদ্ধান্ত এসেছি যে আগামীকালকে থেকে আমরা ফ্যাক্টরি খোলা রাখবো ইনশাআল্লাহ, এবং আমার বিশ্বাস যে কালকে আমরা সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারবো। জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলেছেন। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়। বিভাগীয় নেতাকর্মীদের সাথে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে যুক্ত হন তারেক রহমান। এ সময় তিনি আগামীর বাংলাদেশ গড়তে রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা কর্মসূচির বার্তা দেশের প্রান্তিক সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। পুলিশের গুলিতে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের জীবন দেওয়ার পথ ধরে এদেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পেয়েছে বলে মন্তব্য করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নুসরাত তাবাসসুম বলেছেন, আবু সাঈদকে হত্যার দৃশ্য এনটিভিতে সরাসরি সম্প্রচার না করলে হয়তো এখনও শেখ হাসিনার পুলিশ মানুষের ওপর গুলি চালাতো। আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তুলে আনা এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট মইনুল হক ও ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নূর হোসেনের আরেকটি রিপোর্ট। 16 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। স্বৈরাচারী সরকারের পুলিশের নির্মম নিষ্ঠুর বুলেটের আঘাতে সেদিন বিদীর্ণ হয় আবু সাইদের বুক। মাটিতে লুটিয়ে পড়েন অসীম সাহসের এই মূর্ত প্রতীক। পুলিশের ওই হামলা ও নিষ্ঠুরতার সময় সরাসরি সম্প্রচারে ছিল জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি। মুহূর্তেই দেশে বিদেশে ছড়িয়ে পড়ে নির্মমতার সেই দৃশ্য। এর ফলে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে আন্দোলনের ভয়াবহ দাবানল, যার রেশেই দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। জীবনের ঝুঁকি নিয়ে সেই দৃশ্য তুলে আনায় রংপুরে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মইনুল হক এবং ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানকে বুধবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবর্ধনা প্রদান করে এনটিভি। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 2 সমন্বয়ক, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ ও চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও নুসরাত তাবাসসুম বলেন, এনটিভি আবু সাইদের সেই দৃশ্য না দেখালে দেশ হয়তো এখনও ফ্যাসিবাদের থাবায় আটকে থাকত। এমন একটি সময় আমরা অতিক্রম করেছি, আবু সাইদের এই দৃশ্য হয়তো এনটিভির ক্যামেরায় ধারণ না হলে আজকে ফ্যাসিস্ট হাসিনা আবারও মানুষ মারার জন্য তার রাইফেলে গুলি ভরা শুরু করত। এই একটা ফুটেজই এদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল, প্রত্যেককে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। এটাই সাংবাদিকতার শক্তি। আমি কল্পনাও করতে পারছি না সেদিন আপনারা ওখানে দাঁড়িয়ে কিভাবে ঘটনাটি সহ্য করেছিলেন, কিভাবে সেটা আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু এটা সত্য, সেদিন যদি আবু সাইদের হত্যাকাণ্ডটি জাতির সামনে না আসতো তাহলে আরো অসংখ্য হত্যা হতো। আবু সাইদের আত্মত্যাগের কথা বিনম্র চিত্তে স্মরণ করে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, দেশের প্রয়োজনে মানুষের পক্ষে থাকবে এনটিভি। আবু সাইদ শুধু জীবন দেয়নি, এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে। তার সাথে যারা সারা দেশে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। চুপ না থাকি, ভয় না পাই, এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় পাওয়ার নাই। দেশের জন্য আজকে আমাদের সন্তান তুল্যরা যা কথা বললেন, যে দায়িত্ব দিয়েছেন, আমি আগেও বলেছি এনটিভি বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের জনগণের টেলিভিশন, তোমাদের টেলিভিশন, আগামী প্রজন্মের টেলিভিশন। এই টেলিভিশন সকল সময় এই দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে। যত দরকার হবে, যখন হবে, তোমরা এই টেলিভিশনকে তোমাদের জন্য ব্যবহার করতে পারো, এটা তোমাদের টেলিভিশন। শত শহীদের রক্তে ভেজা বাংলাদেশ বৈষম্যহীনভাবে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান এনটিভির চেয়ারম্যান। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।